আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লাইভ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর হায়ার ম্যাথের সম্ভাবনা ঢাকা বোর্ড 2020-এর ম্যাথটা। আচ্ছা, এবার দেখেন ঢাকা বোর্ডের 20-এর যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, নাবিকদের রাজশাহী থেকে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। অন্যদিকে নাবিলা 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈর্ঘ্যভাবে চয়ন করলো। এখন ক নাম্বার বলছে, দেখেন এই যে প্রশ্নটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং একটু ঘোলাটে, যেটা হচ্ছে দুটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা কত। দুটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা কত। দেখেন এই যে বড় জোর, এইখানে হচ্ছে প্যাচটা। বড় জোর মানে কি, বেশি হতে পারবে না, কম হলে সমস্যা নাই, বেশি হতে পারবে না। বড় জোর এটার মানে হচ্ছে বেশি হতে পারবে না, পারবে না, কিন্তু কম হলে কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখেন মুদ্রা কয়বার নিক্ষেপ করছে, 2বার। তাহলে এই যে মুদ্রা আমি লিখলাম, মুদ্রা লেখার পরে এদিকে আমাদের জানি কি এইচ আসবে অবশ্যই, আর এদিকে আসবে কি আমাদের টেল, একটা হেড আর একটা কি টেল। আচ্ছা, এটা হচ্ছে প্রথমবার নিক্ষেপে, এটা কি প্রথমবার। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি আরেকবার নিক্ষেপ করি, এদিকে কি আবার আমাদের হেড, এদিকে কি আমাদের আসবে আবার এদিকে টেল, আবার কি আমাদের এদিকে হেড, আবার কি এদিকে আমাদের টেল। আচ্ছা, এটা কি দ্বিতীয়বারের ক্ষেত্রে। আচ্ছা, এবার এটার যে নমুনা ক্ষেত্রটা হবে, অর্থাৎ নমুনা ক্ষেত্র, আচ্ছা দেখেন নমুনা ক্ষেত্রটা কি, এখান থেকে যেহেতু এখান থেকে মুদ্রা নিক্ষেপ করে এদিকে আসছে, তাহলে এখানে আমাদের কি এইচ এইচ, এখান থেকে আমাদের এই পর্যন্ত এই এইচ এবং এইচ। আচ্ছা, পরবর্তীতে এখান থেকে আমাদের কি এদিকে আসছে না, তাহলে কি হবে এইচ টি। আচ্ছা, এই দুইটা ঘর শেষ, আবার এদিক থেকে দেখেন এদিক থেকে এদিকে আসছে। আচ্ছা, তাহলে কি আমাদের টি এইচ, আবার এদিক থেকে সোজা আবার কি এইদিকে গেছে ডাবল টি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র পেলাম। তাহলে এখানে আমাদের মোট ফলাফল কয়টা, যেটা আমি জানি নমুনা বিন্দু, যেগুলো নমুনা বিন্দু কোনগুলা, যেটা সেটের ভিতরে থাকবে 1টা 2টা 3টা 4টা। তাহলে মোট ফলাফল, মোট ফলাফল, মোট ফলাফল কয়টা আমাদের 4টি। আচ্ছা, এবার আমরা বলছি কি দুটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা কত, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে লিখবেন কি, যে আমি একটু এদিকে লিখি, বড় জোর দুটি টেল আসার অনুকূল ফলাফল দেখেন এইখানে অনুকূল ফলাফল কয়টা হবে, বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা, বড় মানে কি বেশি হতে পারবে না, এখানে কিন্তু দুইটা টেল আছে, এটা যাবে, এখানে কিন্তু একটা টেল আছে, এর মানে কি এটা যাবে, হ্যাঁ এটাও নিতে হবে। বলছে যে বড় জোর মানে বেশি হতে পারবে না, তাহলে কম হলে কি সমস্যা নাই, তাহলে এটার মধ্যে একটা আছে, এটাও যেতে হবে, এটার মধ্যে একটা আছে, এটাও যাবে। এটার মধ্যে কিন্তু কোনো টেলই নাই, দুটাই আমাদের কি হেড, তারপরে কিন্তু এটা আমাদের নিতে হবে, এইটাই হচ্ছে অঙ্কের প্যাচ। বড় জোর মানে বেশি হতে পারবে না, এখানে লিখে দিচ্ছিলাম কিন্তু আপনাদের, এতটুকু মনে রাখবেন, বড় জোর এটা মানে কি বেশি হতে পারবে না, কম হলে কি সমস্যা নাই, এটার মধ্যে নাই তবু আমাদের নিতে হবে, কারণ এটার মধ্যে একটা সম্ভাবনা থাকতে পারে আসার। আচ্ছা, বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা কয়টা হবে, তাহলে এখানে 4টি। অতএব বড় জোর এভাবে লিখুন, বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা, বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা কি আমাদের পি সমান আমি জানি কি মোট ফলাফল ডিভাইডেড কি আমাদের অনুকূল ফলাফল। আমাদের মোট ফলাফল কয়টি, আমাদের
4টি, আর অনুকূল ফলাফল কত আমাদের 4টি। 4 আর 4 কাটা দিলে কত হবে 1। এটাই আমাদের অ্যানসার। এখানে অঙ্কের প্যাচ কিন্তু যে এতটুকু, বারবার বলছি বড় জোর মানে হবে বেশি হতে পারবে না, কম হলে সমস্যা নেই। যেহেতু এখানে নাই, তারপর আমাদের এটাকে নিতে হবে, এতটুকু মনে রাখবেন। যদি 3টির ক্ষেত্রে বলতো তাও সেম এরকম হতো। আর যদি বলতো যে কমপক্ষে 2টি টেল হওয়ার সম্ভাবনা, কম মানে কি এর চেয়ে কম হতে পারবে না, বেশি হলে সমস্যা নেই। কমপক্ষে যদি আমাদের মনে করেন যে কমপক্ষে বলবো, এই দুইটা প্রশ্ন কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য এবং খ নাম্বারের জন্য। অনেকে প্যাচ বাজার ফেলে। এই যে কমপক্ষে যদি বলে মানে কম হতে পারবে না, বেশি হলে কি তাহলে সমস্যা নাই। তাহলে এখানে আমাদের দুটি হইতো, তাহলে দেখেন এটা যেত, এটা যেত, এটা যেত, এটা যেত না, কারণ এটার মধ্যে আমাদের 3 নাই। তাহলে আমাদের অনুকূল ফলাফল হতো 3টি, আর মোট ফলাফল হতো 4টি। শেষ। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে খ নাম্বারটা বলছে সেটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকায় বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা আমাদের বের করতে বলছে। তাহলে রাজশাহী থেকে আমাদের বাসে আর কি চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তাহলে এবার দেখেন আমাদের প্রথমে কি রাজশাহী থেকে ঢাকায় গেছে, তাহলে আমাদের রাজশাহী টাকা হবে। আচ্ছা, রাজশাহী থেকে আমাদের কি বলছে ঢাকায়, রাজশাহী থেকে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা কত ছিল 3/7। তাহলে এটা হবে কি ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা কত ছিল আমাদের 3/7। আচ্ছা, আর কি আমাদের ঢাকা হতে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা দেখেন এখানে বলছে কিন্তু ট্রেনে না যাওয়ার, যদি না যাওয়ার সম্ভাবনা বলে তাহলে কিন্তু দুইটাই আমাদের বের করে নিতে হবে। আর যদি না যাওয়ার সম্ভাবনা না চায় তাহলে আমাদের বের করে নিতে হবে না। দেখেন রাজশাহী থেকে আমাদের ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা এখন বের করে নিতে হবে। কেন বের করে নিতে হবে? কারণ প্রশ্নে যদি উল্লেখ করে দেওয়া থাকে যে না যাওয়ার সম্ভাবনা, যেহেতু এটা একটা উল্লেখ করে দিছে, তারপর আমাদের কি এটাও আমাদের লিখতে হবে। তাহলে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা কত 3/7, আর বাসে না যাওয়ার সম্ভাবনা কত দেখি এবার। ঢাকায় বাসে 9, তাহলে ঢাকা বাসে যাবে না কত? দেখেন এখানে 7 ভাগের 3 ভাগ হচ্ছে বাসে যাবে, আর কত ভাগ বাকি থাকে? 7 ভাগের মধ্যে আর কত ভাগ বাকি থাকে? 4 ভাগ। যেহেতু 7 ভাগের মধ্যে 3 ভাগ সে গেছে, আর কয় ভাগ বাকি আছে? 4 ভাগ বাকি আছে। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 4/7 হবে। আচ্ছা, এইখান থেকে এটাও ঢাকায় আছে, এটাও কিন্তু ঢাকায় আছে। এখন বলছে যে দেখেন ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। তাহলে এখান থেকে আবার কি সে ট্রেনে গেছে কোথায়? চট্টগ্রামে। দেখেন চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8, মানে 8 ভাগে 5 ভাগ গেছে। আর না যাওয়ার সম্ভাবনা তাহলে কত হবে? আমি সংক্ষিপ্ত করে লিখি, চট্টগ্রামে ট্রেনে 9, তাহলে দেখেন 8 ভাগের মধ্যে 5 ভাগ সে গেছে, আর তাহলে 8 ভাগের মধ্যে আর কয় ভাগ বাকি থাকে? 3 ভাগ। আচ্ছা, তাহলে 3/8। আচ্ছা, এই ক্ষেত্রেও আমাদের কি একই, এখানেও ঢাকা আছে, তাহলে এখান থেকে কি এখান থেকে সে কি চট্টগ্রামে যাবে। আচ্ছা, এবার দেখেন তাহলে একইভাবে আমি লিখবো কি, যে এই কথাটাই রিপিট করবো না। চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। আর এখানেও কি আমাদের না যাওয়ার সম্ভাবনা কত? এগুলো একটু লাগাই দিবেন এই দাগগুলো। আচ্ছা, তাহলে কি হবে? চট্টগ্রামে ট্রেনে 9 কত? 3/8। আচ্ছা, এবার আমাদের দেখেন প্রশ্ন বলছে নাবিদের রাজশাহী থেকে ঢাকায় বাসে, মানে ঢাকায় বাসে
এবং এবং মানে আমি বলছিলাম এবং কিন্তু এগুলা যদি থাকে তাহলে কি গুণন, আবার যদি পার্থক্য মোট সমষ্টি এগুলা থাকলে কি পার্থক্য থাকলে তো বিয়োগ, এটা তো আপনারা জানেন। মোট সমষ্টি থাকলে কি হবে, যোগ হবে। এগুলো কিন্তু আপনারা অথবা থাকলেও কিন্তু যোগ হবে। আচ্ছা এবার দেখেন ঢাকায় বাসে, তাহলে যে বাস হচ্ছে আর চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, দুইটা যেহেতু সেম যেগুলো একটা নিলে হবে, তাহলে আমি যেটা। আচ্ছা তাহলে এখন এভাবে লিখবেন যে তোমার একটু জায়গায় সংকট কি, ঢাকায় বাসে লিখবেন কি, ঢাকায় বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কি দেখেন এটা আমাদের কি হবে, ঢাকায় ট্রেনে বাসে যাওয়ার সম্ভাবনা কত, 3/7। আর এবং যেহেতু আছে আমি বলছি কি এর জন্য কি দেবেন, সোজা গুণন করে দেবেন। আর চট্টগ্রামের ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 3/8। এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা নিলে হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে 3 3টা 9 এবং 27টা 56, যেহেতু এটা কাটাকাটি যায় না, এটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে সেখানে দেখেন বলছে কিন্তু নাবিলা 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা ধ্রুবভাবে চয়ন করলেন, তাহলে 30 থেকে 50 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে নেব। তারপর আমাদের প্রশ্ন বলছে দেখাও যে সংখ্যাটি জোড় অথবা মানে এখানে কিন্তু যোগ হবে, পাশের মানে যোগ মানে অ্যাড হবে। আচ্ছা পাশের গুণিতক মানে কি, যেসব সংখ্যাগুলা পাশের গুণন যায়। আচ্ছা হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনা পার্থক্য, দেখেন এখানে বলছে পার্থক্য, তাহলে এখানে কিন্তু বিয়োগ হবে। প্রশ্নের বেশ কটা প্যাচ আছে, একটা হচ্ছে জোড়, একটা পাশের গুণিতক, একটা কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে কি বুঝি আমি, এক এবং ওই সংখ্যা ছাড়া যে মানে ওই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। আচ্ছা তাহলে এটা আমি কিভাবে করব, তাহলে আমি এটা লেখা নেব যে আগে 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলা, তাহলে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। আচ্ছা এবার দেখেন এখানে মোট সংখ্যা কত হয়েছে আমাদের, 21টি। কিন্তু মোট সংখ্যা হতে মোট ফলাফল হতে মোট ফলাফল 21টি, কারণ এখান থেকে গুণে দেখেন 1 2 এভাবে গুণে দেখেন দেখুন 21টি হবে। আচ্ছা এবার আমাদের বলছে জোড় সংখ্যাটি জোড় অথবা পাশের গুণিতক হওয়ার সম্ভাবনা কত, এটা আমি আগে আমার প্রথম যে শর্ত সেটা আমি লিখবো। তাহলে সংখ্যাগুলোর মধ্যে যেগুলো জোড় সংখ্যা আছে সেগুলো লিখে নেই, সংখ্যাগুলোর জোড় সংখ্যা দেখবেন কয়টি, আমি এখানে দেখেন 30, তারপরে 32, 34, তারপরে কি 36, 38, 40, 42, 44, তারপরে কি 46, 48, 50। দেখেন কয়টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে জোড় হওয়ার কয়টা সংখ্যা কয়টা, মোট আমাদের 11টি। আচ্ছা এবার দেখুন পাশের গুণিতক, এরপরে আমাদের এটা বের করব, পাশের গুণিতক। তাহলে সংখ্যাগুলোর মধ্যে পাশের গুণিতক হবে কয়টি, সংখ্যাগুলোর পাশের গুণিতক মানে কি, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে 5 দ্বারা কি কি সংখ্যা গুণন যায়। আচ্ছা এবার দেখেন এখান থেকে কয়টা কি গুণন যায়, 30 গুণন যায়, তারপরে এখান থেকে কত 35 যায়, তারপরে কত যাবে 40 যাবে, 45 যাবে, আর জাস্ট 50 যাবে। এখন আমাদের এই দুইটা এই পর্যন্ত আমরা এখন অঙ্কটা করব, এই পর্যন্ত প্রথম
আমাদের সংখ্যাটি জোড় অথবা, অথবা মানে অ্যাড করতে হবে, যোগ করতে হবে, 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কতটুকু। দেখেন অর্থাৎ লিখবো আমি কি, সংখ্যাটি জোড় অথবা 5 এর গুণিতক হওয়ার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। দেখেন অনুকূল ফলাফল এখানে কত হবে, অনুকূল ফলাফল হবে মোট এটার মধ্যে বিদ্যমান থাকতে হবে, এটার মধ্যে বিদ্যমান থাকতে হবে, এবং বিদ্যমান যদি না থাকে অথবা যেহেতু আছে এর জন্য এখানে কি অ্যাড করে নিতে হবে। দেখেন এখানে কি এই 30 5 এর মধ্যে আছে এবং জোড় সংখ্যার মধ্যে আছে, এটা নিতে হবে। এই 32 5 এর মধ্যে আমাদের জোড় সংখ্যার মধ্যে আছে কিন্তু 5 এর মধ্যে নাই, তারপরে এটা নিতে হবে। কেন নিতে হবে, কারণ আমাদের বলছে অথবা, যদি এবং থাকতো, এখানে যদি কি থাকতো এবং থাকতো তাহলে এই 32টা বাদ করতো। এবং থাকা মানে হচ্ছে আমাদের 5 এর মধ্যেও যাইতে হবে, আবার কি 2 এর মধ্যেও যাইতে, মানে সরি জোড় সংখ্যার মধ্যেও যাইতে হবে, এরকম। আচ্ছা তাহলে এখানে দেখেন 1টা 2টা 3টা। এবার দেখেন এই 34 এর পরে আমাদের কি আছে, অ্যাড হবে কত, 35। এই 34 এর পরে কি অ্যাড হবে, 35। আবার দেখেন এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে। আচ্ছা এবার দেখেন এই যে 44 এর পরে 45 অ্যাড হবে, কারণ কি আমাদের অথবা বলছে, অথবা মানে কি অ্যাড হওয়া। আচ্ছা এখানে আমাদের তারপরে কত, জাস্ট 50। তাহলে আমাদের মোট কয়টার সংখ্যা অ্যাড হলো, এই 35 আর কি 45 অ্যাড হলো, এই দুইটার সংখ্যা অ্যাড হলো। তাহলে আমাদের মোট সংখ্যা থেকে অনুকূল ফলাফল আসবে কত, 13টি। 11 আর যেহেতু দুইটা অ্যাড হয়েছে 13টি। এবার যদি না বোঝেন তাহলে লিখুন যথা, কি কি অ্যাড হয়েছে আমাদের লেখেন, 30 32 34, 34 এর পরে অ্যাড হলো কত আমাদের 35, তারপরে কত আমাদের 36 38 40 42 44 45 46 48 এবং 50। এই দেখেন এটা কয়টা হয়, 13টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। কেন অ্যাড হলো বারবার বলতেছে, অথবা যেহেতু এখানে কি আমাদের অ্যাড হয়েছে, অথবা মানে কি আমাদের অ্যাড হয়েছে। এই যে 34 এর পরে 34 পরে 35 হয়েছে, আর এখানে কি 44 এর পরে 45 হয়েছে। আচ্ছা এখন যদি আমাদের এই দুইটার সম্ভাবনা বের করবো, আমি একটু উপর থেকে একটু মুছে দিলাম। আচ্ছা তাহলে একইভাবে এখানে লিখবেন কি, সংখ্যাটি জোড় অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা পি কর। দেখেন মোট ফলাফল আমি কত পাইছিলাম, আমি জানি অনুকূল ফলাফল ডিভাইডেড মোট ফলাফল, মোট ফলাফল পাইছিলাম আমি 21টি, আর এখানে অনুকূল ফলাফল কত পাইছি 13। তাহলে এই যে এটা হলো। আচ্ছা এই পর্যন্ত আমাদের অঙ্ক করা কিন্তু শেষ। আচ্ছা এরপরে দেখেন আমাদের দেওয়া আছে এবং মৌলিক হওয়ার সম্ভাবনার পার্থক্য, মৌলিক হওয়ার সম্ভাবনার কি পার্থক্য। এখন আমি এতটুকু অংশ করব। পার্থক্য মানে আমি কি জানি, বিয়োগ জানি। আচ্ছা তাহলে এখন আমি এই পর্যন্ত বের করবো, এটা একটু মনে রাখেন যে এতটুকু সম্ভাবনার আমি ফলাফল কত পেলাম, 13/21। এই পর্যন্ত আপনারা একটু মনে রাখেন, এটা সম্ভাবনা আমি কত পেলাম, আমি 13/21। দেখেন এই যে এটা সম্ভাবনা, কিন্তু এটা একটু মনে রাখেন। আচ্ছা এবার আমি দেখবো যে মৌলিক সংখ্যা এই 30 থেকে আমার 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আছে, মৌলিক সংখ্যা কি 1 এবং ওই সংখ্যা ছাড়া যেসব সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে আমি লিখবো যে সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দেখবো আমি। দেখেন এখান থেকে আমাদের কত 31, তারপরে কত আমাদের 37, তারপরে কত আমাদের 41, তারপর হচ্ছে 43, তারপরে 47, তারপরে হচ্ছে আর তো মনে হয় না 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা মোট কয়টা পেলাম, 5টা পেলাম। আচ্ছা এবার দেখেন মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল আমি কত পেলাম, 5টি। আচ্ছা এরপরে দেখেন মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আমি লিখবো, মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা।
সম্ভাবনার সূত্র আমি কি জানি, মোট ফলাফল ডিভাইডেড আমাদের কি, মোট ফলাফল ডিভাইডেড আমাদের অনুকূল ফলাফল। মোট ফলাফল আমি কত 21 জানি, আর মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল আমি কত জানলাম 5। তাহলে যেহেতু এটা ভাগ করা যায় না, এটা এই পর্যন্ত। এইবার দেখেন, এবার আমি টোটালটা পুরাটা লিখবো কি, সংখ্যাটি জোড় অথবা 5 গুণিতক এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনার পার্থক্য। পার্থক্য মানে আমি কি জানি, বিয়োগ। তাহলে দেখেন, জোড় অথবা 5 গুণিতক হওয়ার সম্ভাবনা আমি কত পেয়েছিলাম, 13 ডিভাইডেড 21। এই পর্যন্ত এটা আমি পাইছিলাম না, 13 ডিভাইডেড 21, অতএব 13/21। আচ্ছা, এবং পার্থক্য মানে যেহেতু আমি বিয়োগ জানি, এই বিয়োগ আর মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আমি কতটুকু পেলাম, 5/21। আচ্ছা, তাহলে এটা যদি এখন আমি লসাগু করি 21, তাহলে 21 এর কাটা উপরে থাকলো 13, আর এখানে থাকতেছে কত 5। তাহলে এটা আমাদের হচ্ছে কত 8/21। দেখেন দেখা যাচ্ছে না, এটা আমাদের 8/21 এসে আমাদের এই যে প্রশ্ন দেওয়া ছিল কত 8/21। আপনারা এইভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে অঙ্কগুলো করবেন, তাহলে অবশ্যই পারবেন। আজকে এই পর্যন্তই। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। যে কোনো অধ্যায়, যে কোনো সমস্যা, যে কোনো টপিকের উপর যে ধরনের যত সমস্যা আছে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটার উপর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।